৫-৭ বার সাপে কাটার পরও যখন আমার বিএফের কিছুই হলো না, তখন ব্যাপারটা কেন জানি না আমি স্বাভাবিকভাবে নিতে পারছিলাম না। সাধারণ কোনো বিষবিহীন সাপ কামড় দিলে হয়তো আমি বিষয়টা স্বাভাবিকভাবে মানতে পারতাম, কিন্তু আমার সামনে একদিন একটা বিষাক্ত সাপ ওকে কামড় দিল। ও প্রথমে একটু ঝিম ধরে বসেছিল, তারপর স্বাভাবিক মানুষের মতো চলতে লাগলো। আমি তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল কিছুই হয়নি রুগীর। ডাক্তার তো বিশ্বাসই করলো না ওকে কোনো বিষধর সাপ কামড় দিয়েছিল, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ওকে একটা কেউটে সাপ কামড় দিল। ব্যাপারগুলো কেন জানি না এড়িয়ে চলতে গেলেও এড়িয়ে চলতে পারতাম না। অনেকের সাথে আমার পরিচয়টা বেশ মিরাকেলের মতোই হয়েছিল, অনেকটা সিনেমার রোমান্টিক সিনও বলা যায়। আমি আমার বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছিলাম একটা পাহাড়ে। সেখানে ঘুরতে ঘুরতে খেয়াল করলাম অনেক সেন্সলেস হয়ে পড়ে আছে। কিছুটা অবাক হয়ে অনেকে পানি ঝাপটা দিতে লাগলাম। অনেক অনেকক্ষণ পর খেয়াল করলাম অনেকের জ্ঞান ফিরেছে। সেই থেকে আমাদের পরিচয় জানতে পারি সে ঢাকায় থাকে। এরপর থেকে আমাদের কথা শুরু, আর কথা থেকে প্রেম শুরু। একে অপরকে খুব বুঝতে পারি, দুজন দুজনকে পেয়ে খুব খুশি ছিলাম। সব কিছুই ভালোই চলছিল আমাদের, কিন্তু অনেকের সাথে রিলেশনের পরপরই আমার কেমন জানি অস্বাভাবিক লাগতো ওকে। প্রতিটা মুহূর্তে মনে হতো অনেকের মধ্যে কিছু একটা আছে যা আমার জানার আড়ালে, ভাবনার বাহিরে, কল্পনার অন্তরালে। মাঝে মাঝে তাকে খুব অদ্ভুত লাগতো, আবার স্বাভাবিক মনে হতো হয়তো আমি নিছক কল্পনার আধারে ডুবে আছি ভাবছি। না হয় এর আড়ালে কিছু একটা লুকিয়ে আছে যেটা আমার মনের অন্তরালে রয়ে গেছে। সাপে কাটার ঘটনার বাহিরেও এমন অনেক ঘটনা ঘটেছিল যেগুলোর মানে আমি বুঝতেই পারতাম না কেন হয়েছে। আমি কি করি না করি অনেক কিভাবে যেন টের পেয়ে যেত। মনে হতো ও আগে থেকেই আমার মন পড়া মনে হতো ও আগে থেকে আমার মনের পড়াগুলো বুঝতে পারে। আমার মনে কি না কি ঘটছে সব কিছু যেন ওর জানা। মাঝে মাঝে আমি যা বলতে চাইতাম তার আগেও সব বলে দিত। কিছুটা অবাক হলেও পরে ভাবতাম ও আমায় খুব ভালোবাসে, তাই এমনভাবে ও আমাকে বুঝতে পারে। কিন্তু এরই মধ্যে কিছু কিছু বিষয়গুলো আমার খুব অদ্ভুত লাগতো। আমার মাথায় কোনোভাবেই আসতো না কেন এমন হচ্ছে, কি হচ্ছে বা কেন হচ্ছে বুঝতেই পারতাম না। মনে হতো কোনো একটা মায়ার জালে আমি আটকে আছি। সে মায়ার জাল ভেদ করে আসার ক্ষমতা যেন আমার ছিলই না। এই তো বেশ কয়েকদিন আগে আমার এক বান্ধবী আভার সাথে আমার বেশ ঝগড়া হয়, বলা যায় অনেক কথা কাটাকাটি হয়েছিল। এটা নিয়ে বেশ মন খারাপও হয়েছিল আমার। এতটা খারাপ ছিল উম, এতটা খারাপ ছিল মন, সেদিন অনেকের সাথেও ঠিক করে কথা বলতে পারিনি। অনেক বুঝতে পেরেছিল আমার মনটা বেশ খারাপ, তাই সেও তেমন কিচ্ছু বলেনি। সে রাতে তার সাথে তেমন কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ভার্সিটি যাওয়ার পর জানতে পারি আভাকে নাকি একটা সাপে কামড় দিয়েছে। কী সাপে কামড় দিয়েছে সেটা শনাক্ত করা যায়নি। আর জানতে পারি আভা হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে, আর তার অবস্থা তেমন ভালো না। বিষের প্রভাবে তার সারা শরীর নাকি নীল হয়ে গেছে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম তার এই অবস্থা শুনে। তার উপর জলজ্যান্ত মানুষ কালকে কত ভালো ছিল, আজকেই তার এই হাল। এইটা শুনে যে কারোরই খারাপ লাগতো। আভার জন্য বেশ মনটা খারাপ লাগতে লাগলো।
আমাকে মাফ করে দিস। আরে বোকা, আমিও তো ভুল করেছি, আমাকেও মাফ করে দিস। আচ্ছা আবা, তোর হুট করে এমন কিভাবে হলো? কি হয়েছিল তোর? প্রশ্নটা শোনার পর আবার মুখটা একদম ফিকে হয়ে গিয়েছিল। বেশ বোঝাই যাচ্ছিল আবা বেশ ভয় পেয়েছে। আবা ভয়াত্মক কণ্ঠ নিয়ে বলল, জানি না কি হয়েছিল, তবে রিডিং টেবিলের উপরে বসে পড়ছিলাম। রাত তখন 12:30 বাজে। হুট করে একটা আওয়াজ পেলাম, খেয়াল করলাম আওয়াজটা বেলকনি থেকে আসছে। বেলকনিতে গিয়ে কোনো শব্দ পেলাম না। বেলকনি থেকে যখন রুমে ফিরলাম, খেয়াল করলাম কেউ একজন দাঁড়িয়ে আছে আমার রুমে। বুঝতে পারলাম না রুমে কে দাঁড়িয়ে আছে, মুখটা দেখা যাচ্ছিল না, কারণ পিছনের দিকে ফিরেছিল। আমি স্থির হয়ে জিজ্ঞাসা করলাম, কে আপনি? কোনো উত্তর আসলো না। আবারও জিজ্ঞাসা করলাম, কে আপনি? এবার উত্তর আসলো না। বারবার জিজ্ঞেস করার পরেও যখন উত্তর আসলো না, আমি একটু সামনে অগ্রসর হলাম। অগ্রসর হয়ে খেয়াল করলাম মানুষটা একটা প্রচণ্ড সাপে পরিণত হলো আর আমাকে পেঁচিয়ে ধরলো। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হতে পারলো না। এর মধ্যে আমার সারা শরীর ঝিমঝিম ধরে নিস্তেজ হতে লাগলো, আর সাপটা আমাকে ছোবল দিল। বিষে আমার সারা শরীর যন্ত্রণা হতে লাগলো। যন্ত্রণার চোটে আমি খিঁচুনি দিতে লাগলাম, কিন্তু হুট করে খেয়াল করলাম সাপটা আবার মানুষ হয়ে গেল আর বেলকনি দিকে চলে গেল। এই কথাগুলো বলে আবা বেশ জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মনে হচ্ছিল আবা অনেক ভয় পেয়েছিল। আবার কথাগুলো শুনে আবার কথাগুলো শুনে আমি বেশ অবাক হলাম। কারণ সাপ আবার মানুষ হয় কিভাবে? আর মানুষ আবার সাপ হয় কিভাবে? নিশ্চয় আবা কোথাও ভুল করছে। বিস্মিত কণ্ঠে আবাকে বললাম, তুই যা বলছিস তা তো সম্ভব না আভা। এগুলো কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে নাকি তো? আবা খানিকটা পানি খেয়ে ঠোক গিলতে গিলতে আমাকে বলল, বিশ্বাস কর দোস্ত, আমি সঠিক বলছি, একটুকু ভুল হচ্ছে না আমার। আমি সম্পূর্ণ আমি স্পষ্ট দেখেছি একটা মানুষকে সাপ হতে। শুধু তাই নয়, একটু আগেও দেখলাম। আমি আবার কথাটা শুনে বেশ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, একটু আগে দেখেছিস মানে? হ্যাঁ দোস্ত, একটু আগে জ্ঞান ফেরার পর খেয়াল করলাম একটা সাপ আমার উপর থেকে গেল আর দরজার সামনে গিয়ে মানুষ হয়ে বের হলো। এরপর এরপর তো আমি সুস্থ হলাম, আমার যন্ত্রণা সব চলে গেল। আবার কথা যতই শুনতেছিলাম ততই গুলিয়ে ফেলছিলাম। একবার সত্যি মনে হচ্ছিল, আরেকবার মনে হচ্ছিল হয়তো এটা আমার ভুল ধারণা। এই ঘটনার পর বারবার কেন জানি না অশান্ত হচ্ছিল মন। অনেক যাওয়ার পর আবার এরকম হুট করে সুস্থতাটাও কেন জানি না বেশ অবাক লাগছিল। মনে হচ্ছে এর সাথে অনেক জড়িত, আবার মনে হচ্ছে এসব আমি কি ভাবছি। মানুষ আবার সাপ হয় কিভাবে? সেদিনের ঘটনা বারবার প্রশ্নবিদ্ধ করলেও আমি এড়িয়ে চলেছি, কিন্তু এর পরের ঘটনা এড়িয়ে চলতে চাইলেও যেন পারিনি। কারণ সেদিন আমি ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিলাম। হুট করে খেয়াল করলাম আবার দৌড়ে আসতেছে। মনে হচ্ছে খুব ভয় পেয়ে দৌড়ে আসতেছে। দৌড়ে এসেই আমার হাতটা টান দিয়ে বলল, অয়নি, আমার একটা কথা আছে, তুই একটু ওদিকে চল। তাড়াতাড়ি চল, অনেক গুরুত্বপূর্ণ কথা। আমিও বুঝতে পারছিলাম না হুট করে আবার কি বলবে, আর এইরকমই বা করছে কেন। আভাকে আভাকে দেখে মনে হচ্ছে সে খুব ভয় পেয়েছে, কারণ আভা ভয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল আর বারবার ঠোক গিলছিল। খেয়াল করলাম কপালেও বেশ ঘাম জমেছে আভার। আমি আভাকে নিয়ে একটু দূরে গেলাম আর বললাম, আভা আস্তে আস্তে কথা বল, আগে রিল্যাক্স হ, তারপরে বল কি হয়েছে। এত তাড়াহুড়া করার দরকার নেই। খেয়াল করলাম আভা আমার কথা পাত্তা না দিয়েই কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু বলতে পারছিল না। আমি আভাকে ব্যাগ থেকে পানির বোতলটা বের করে বললাম, আগে তুই পানি খা, তারপর শান্ত হয়ে বস। এত উত্তেজিত হওয়ার দরকার নাই, আস্তে ধীরে বল কি হয়েছে। আভা আমার কাছ থেকে পানি নিয়ে এক নিঃশ্বাসে সব খেয়ে ফেললো আর হাঁপাতে লাগলো। তারপর ঝিম ধরে কিছুক্ষণ তারপর ঝিম ধরে কিছুক্ষণ বসে রইল। কিছুক্ষণ বসে একটু শান্ত হয়ে আভা বলল, অয়নি, কথাটা শোনার পর তুই রাগ করবি না, কিন্তু কথাটা না বললেও হবে না। আমি বুঝতে পারছিলাম না আভা এভাবে কথাগুলো কেন বলছে। কি এমন কথা যেটা শুনে আমি রাগ করতে পারি? আমি আভাকে কিছুটা আশ্বাস দিয়ে বললাম, ধুর পাগল,
আমি তোর কথায় রাগ করব কেন? কি বিষয় নিয়ে কথা বলবি বল? আবার ঢোক গিলতে গিলতে আর হাঁপাতে হাঁপাতে বলল, আনিক ভাইয়ের ব্যাপারে। জানিস, কথাটা শোনার পর তোর খারাপ লাগবে, এভাবে বললাম, তাই এভাবে বললাম। বুঝতে পারছিলাম না আবার অনিকের ব্যাপারে কি এমন বলবে যেটা শুনে আমার খারাপ লাগতে পারে, যেটা শোনার পর আমি কষ্ট পাবো। অনিক কি তাহলে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে গেছে নাকি, নাকি অন্য কিছু? মাথায় কাজ করছিল না কিছু, তাই আভাকে সম্পূর্ণ অভয় দিয়ে বললাম, তুই বল আভা, আমার কোনো সমস্যা নাই, আমি কষ্ট পাবো না। অনিক কি অন্য কোনো মেয়ের সাথে রিলেশনে গেছে? আরে অয়নি, এরকম কিছু না। কিছুটা অবাক আর বিরক্ত হয়ে বললাম, তাহলে কি? অয়নি, মনে আছে আমি তোকে বলেছিলাম না, আমার রুমে ওই দিন একটা ছেলে দেখে আসছিল, যে সাপ রূপে ধারণ করে আমাকে। আজকে যখন আমি ভার্সিটিতে আসি, তখন পুকুর পাড়ে হঠাৎ করে খেয়াল করলাম কেউ একজন ওই শার্টটা পরে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। পিছনের দিকটা দেখে আমি চমকে যাই, কারণ ওই ছেলেটা ছিল আমার রুমে ওই দিন, ঠিক একই রকম দেখতে। তা বুঝলাম, ছেলেটার মুখ কি আজকেও দেখতে পারিসনি? আভা আমার প্রশ্নটা শুনে একটু চুপ হয়ে গেল। আমি আভাকে ধাক্কা দিয়ে বললাম, কি রে আভা, কি হয়েছে? কথা বলছিস না যে? কথা বলছিস না যে? আবার নিরাশ কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ, দেখেছি তো। তাহলে বল ছেলেটাকে, আমরা কি চিনি? আবার এবারও বিক্ষুব্ধ মনে উত্তর দিল, হুম, ছেলেটা অনেক ভাইয়া। আবার কথাটা শুনে আমি বেশ চমকে গেলাম, কারণ অনেক আবার সাপ হবে কেন? আর এসব রূপকথার গল্পে ভালো মানায়, বাস্তবে না। কারণ মানুষের পক্ষে সাপ হওয়া সম্ভব না। আমি আভাকে একটু শান্ত স্বরে জবাব দিলাম, আভা, তুই যা বলছিস সেটা তো বাস্তবে সম্ভব না। মানুষের পক্ষে সাপ হওয়া আর সাপের পক্ষে মানুষ হওয়া, এগুলো রূপকথার গল্পে মানায়, বাস্তবে না। হয়তো মনের ভ্রমে এমন বলছিস, হয়তো সাপে কাটার পর তুই কোনো স্বপ্ন দেখেছিলি আর সেটাকেই তোর সত্যি মনে হচ্ছে। আর অনিককে সব সময় দেখিস তো, তাই অনিককে তোর মনে হচ্ছে সে লোকটা অনিক। তাই অনিককে তোর মনে হচ্ছে সে লোকটাই অনিক। আভা খুব সিরিয়াস একটা মুড নিয়ে আমাকে উত্তর দিল, বিশ্বাস কর অয়নি, আমি একটা কথাও ভুল বলছি না। সত্যি আমি ওই দিন দেখেছিলাম একটা মানুষকে সাপ হতে। কেউ আমার কথা বিশ্বাস করছে না, আমি কোনো মিথ্যা বলছি না। এই বলে আভা বেশ কাচুমাচু করে মুখটা কালো করে ফেলল। বোঝাই যাচ্ছিল আভা কোনো মিথ্যে বলছে না। ঠিক এই মুহূর্তে কেউ একজন আমাকে পেছন থেকে ডাকলো। আমি খেয়াল করলাম আশা ডাকছে, আর আমাকে দেখে বলল, কিরে, কখন থেকে কি পড়ছিস? কার ডায়েরি এটা? আমি ডায়েরিটা লুকিয়ে আমার বন্ধুকে উত্তর দিলাম, তেমন কিছু না, কি বলবি বল। কিছু তো একটা লুকাচ্ছিস, বল কার ডায়েরি এটা? আমি বেশ শান্ত হয়েই বললাম, জানি না কার ডায়েরি, তবে চিলেকোঠার ঘরে পেলাম। ও, তাই বল, কি লেখা এই ডায়েরিতে? অনেক মন দিয়ে পড়ছিলি দেখলাম। সত্য বলতে ডায়েরিটাতে অসাধারণভাবে একটা কাহিনী লেখা, সেটা পড়ছিলাম। এটা শেষটা কি হয়েছিল এখনও জানতে পারিনি। মনে হচ্ছে এটা একটা সত্য কাহিনী। কাহিনীটার রূপকথার গল্পের মতো লাগছে অনেকটা। ও, তোমাদের বলাই হলো না, আমি তোরই 1 মাস হলো এই বাসায় আসলাম, আর হুট করেই এই ডায়েরিটা পেলাম আর পড়তে শুরু করলাম। খেয়াল করলাম ডায়েরিটা অনেক আগের লেখা। পড়তে পড়তে ডায়েরিটাতে ঢুকে গিয়েছিলাম। হঠাৎই আশার ডাকে ঘোর কাটলো। আশা এবার আমাকে ধাক্কা দিয়ে বলল, কিরে বল, ডায়েরিটাতে কি লেখা? আশা, আমি পুরোটা পড়ে নিই, কিছুক্ষণ সময় দে, আমি পরে তোকে জানাচ্ছি। না, যতটুকু পড়েছিস ততটুকুই আগে বল। আশার জেদের কাছে হার মেনে আশাকে ঘটনাটা বললাম।
এরপর বললাম, এবার বাকিটা পড়তে দে। আশাও সম্মতিসুলভ মাথা নেড়ে বলল, আচ্ছা, কিন্তু পড়ার পরেই আমাকে ঘটনাটা শোনাবি। আমারও তর সইতে ছিল না ডায়েরিতে কি লেখা এটা পড়ার জন্য। আবার ডায়েরিটাতে মুখ লুকালাম আর পড়তে লাগলাম। সারাটা দিন কাটলো আমার ডায়েরিটা শেষ করতে। এর মধ্যে আশা এসে আমাকে বলল, কিরে, এবার তো বল কি ছিল ডায়েরিটাতে, বাকিটা তো বল। অয়নিকে আভা পরে কি করেছিল? আমি খুব উৎসাহ নিয়ে বললাম, তাহলে শোনো। অয়নি বুঝতে পেরেছিল যে আভা কোনো মিথ্যা বলছে না, কিন্তু অয়নির এটাও বিশ্বাস ছিল না যে কোনো মানুষ কখনোই সাপ হতে পারে। অয়নি আবারও এটাও মনে হলো একরকম স্বার্থ দুটো হতেই পারে। আবার ঘটনা সত্যি হলো এটা যে অনিক, এটা তো প্রমাণ হয়নি। অয়নি একটু ভেবে আভাকে বলল, আচ্ছা বা এরকম স্বার্থ তো দুইটা হতেই পারে। তুই কিভাবে শিওর হচ্ছিস এটা অনেক, আর বলছিস অনেক একটা? অনেক ভাইয়া। আভার কথা শুনে অয়নির মাথাটা বেশ ঘোরাতে লাগলো, কারণ অনিককে কখনোই অয়নি ওইভাবে ভেবে দেখেনি। অয়নি ভাবলো হয়তো বিষের প্রভাবে আভা সেই ট্রমা থেকে বের হতে পারছে না, তাই এমন উল্টাপাল্টা কথা বলছে। অয়নি আভাকে তখন শান্ত স্বরে জবাব দিল, আচ্ছা আবা বাদ দে, ওই দিন হয়তো কোনো ভুল দেখেছিস, আর না হয় মনের কল্পনা। আরে বিশ্বাস কর দোস্ত, আমি কোনো ভুল বলছি না, আমি সত্যি। অয়নি আভার কথাটা আটকে দিয়ে বলল। বললাম তো বাদ দে। আভাও আর কোনো কথা বাড়ালো না, কিন্তু আভার কথাটা কেউ বিশ্বাস করছে না এটা ভেবে আভার বেশ কষ্ট পেতে লাগলো। আভা কাউকে বোঝাতে পারছে না যে ও যা বলছিল তা সত্য। আভা বেশ মন খারাপ নিয়েই বলল, চল ওখানে গিয়ে বসি। অয়নিও বুঝতে পারল আভার মনের অবস্থা ভালো না, তাই আভাকে একটু সান্ত্বনা দিয়ে বলল, আরে বোকা, এমনি মুখ করে রাখিস না, চল যাই ওইখানে গিয়ে বসি। আভা আর অয়নি একটু সামনে এগিয়ে বসলো। দুজন বেশ গল্প করতে লাগলো। হঠাৎই আভার পেছন ফিরে দেখলো অনিক আসছে। অনিকের দিকে তাকাতেই খেয়াল করলো অনিক একবার সাপ আর একবার মানুষ রূপ নিচ্ছে আর আভার দিকে তেড়ে আসছে। আভা অয়নিকে ডাক দিয়ে ভয়াক্ত গলায় বলল, অয়নি দেখ, অনেক ভাইয়ের সাপ হয়ে গেছে। আমার কথা তো তোর বিশ্বাসই হচ্ছিল না, এখন নিজের চোখে দেখ। হুট করে আভার এরকম কথা শুনে অয়নি চমকে গিয়ে পেছনে ফিরে দেখলো। কোনো সাপই আসছে না, অনিক আসছে শুধু। আর এইদিকে আভা খেয়াল করলো অনিক তার দিকে সাপ হয়ে তেড়ে আসছে। অয়নি আভাকে ধাক্কা দিয়ে বলল, কি রে আবা, অনেক তো ঠিকই আছে, সাপ কোথায় দেখলি তুই? আভা ভয়াত্মক গলায় চোখ বন্ধ করে বলতে লাগলো, অয়নি তুই দেখছিস না কেন? এই তো সাপটা তেড়ে আসছে আমার দিকে। অয়নি বেশ ভালোই বুঝতে পারছিল আভার মাথাটা গেছে এবার। ওইদিকে ট্রমা থেকে এখনো বের হতে পারছে না, তাই আভাকে বেশ শান্ত স্বরে ধাক্কা দিয়ে বুঝিয়ে বলল, আভা তুই চোখটা খোল আগে, আর দেখ এই যে অনেক বসে আছে এখানে, কোনো সাপ নেই। তুই আগে চোখটা খোল তো, তুই আগে চোখটা তো খোল। তোর মাথা থেকে সে সাপের ভূত নামেনি এখনো,
তাই এমন করছিস। চোখ খুলে দেখ, এখানে অনেক আর আমি ছাড়া কেউ নেই, এখানে কোনো সাপ নেই। আভা বেশ রাগ হয়ে বলতে লাগলো। জানতাম অয়নি এমনই বলবি, কিন্তু আমি সত্যি বলছি। আমাকে কেন বিশ্বাস করছিস না বুঝছি না আমি। এই বলে আভা চোখ খুলে দেখলো অনেক বসে আছে, কোনো সাপ আশেপাশে নাই। আভা বেশ অবাক হলো, এই মাত্রই তো সে সাপটা দেখলো। আভা বিস্ময় গলায় বলল। অয়নি সত্যি বিশ্বাস কর, আমি অনেক ভাইকে দেখেছি সাপ হতে। পাশ থেকে অনেক একটু হেসে বলল। অনিকের কথা শুনে বেশ অবাক হলো। কিসের ইচ্ছা হাসিল হবে? অনিক এসব কি হাবিজাবি কথা বলছে? অনিককে ধাক্কা দিয়ে অয়নি বলল। আরে কিসব বলছো তুমি? কিসের কিসের ইচ্ছা হাসিল হবে? মাথা কি ঠিক আছে তোমার? নাকি আভার মতো তোমার মাথাটাও গেছে? হুম। অনিক এবার কিছুটা স্তব্ধ হয়ে গেল, মনে হয় কি উত্তর দিবে বুঝতে পারছিল না, তাই বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল। আরে তেমন কিছু না, ব্যাপারটা সারপ্রাইজ থাকুক। সব কিছু বলে দিলে কি সারপ্রাইজ দিতে পারবো নাকি? হয়েছে হয়েছে, আর সারপ্রাইজ লাগবে না, আমাকে বাসায় যেতে হবে, এখন গেলাম। অনিক এবার অয়নির হাত ধরে পড়ল। অয়নি, তুমিও কি আভার মতো আমাকে সন্দেহ করো? অনিকের কথাটা শুনে আর অনিকের মায়া মাখা মুখটা দেখে কেন জানি না অয়নের মনে হলো অনিককে সন্দেহ করে সে ঠিক করেনি। এই রকম সন্দেহ মনে আনাটাও উচিত হয়নি।
এমন সন্দেহ করে সে শুধু অনিকের ভালোবাসাটাকে ছোট করেছে। এটা একদমই উচিত হয়নি। তাই মনে মনে সিদ্ধান্ত নিল সে অনিককে আর কষ্ট দিয়ে কথা বলবে না, আর অনিককে ভুল বুঝবে না। তাই অনিকের হাতটা শক্ত করে ধরে বলল, প্রথম প্রথম আমিও একটু তোমাকে সন্দেহ করে ফেলেছিলাম, এই জন্য সরি। তোমাকে এভাবে সন্দেহ করা আমার ঠিক হয়নি। এখন তোমার প্রতি আমার কোনো সন্দেহ নেই। তোমাকে এভাবে সন্দেহ করে নিজের ভালোবাসাটাকে ছোট করা ঠিক হয়নি। আর আবার যেটা বলছে সেটা একটা অবাস্তব কাহিনী। এটা কখনোই সম্ভব না। মানুষের পক্ষে তো সাপ হওয়া সম্ভব না। অনিক একটা মায়ামাখা হাসি দিয়ে বলল, আভা কি ভাবছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি যে আমাকে বিশ্বাস করেছো, আমাকে ভুল বোঝোনি, এটাই অনেক। অয়নি, আমি তোমাকে অনেক ভালোবাসি। অয়নি এবার অনিকের হাতটা আর একটু শক্ত করে ধরে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এবার বাসায় যাই, না হয় মা টেনশন করবে। আচ্ছা, সাবধানে যেও। অয়নি এবার চলে গেল। আর রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সত্যি কি অনিকের মতো বিএফ কেউ হতে পারবে না? কারণ অয়নিকে অনেক এতটাই বুঝে যা অন্য কেউ কখনো পারতো না। অয়নি বেশ খুশি মন নিয়ে ঘুমিয়ে গেল। আর এদিকে আভা বারবার ভাবছে সে তার মনের ভুল হওয়া সম্ভব না। কেন যে অয়নি তাকে বিশ্বাস করছে না, আভা বুঝতে পারছে না কি করবে। অয়নিকে বারবার বলার পরও ও অয়নির আভাকে ভুল বুঝছে। কি করলে অয়নি আভাকে বিশ্বাস করবে সেটা বুঝতে পারছিল না। এইসব চিন্তা করে আভা বেশ বিমর্ষ হয়ে গেল। হঠাৎ একটা আচমকা শব্দে আভার আবারও চিন্তার ঘোর কাটলো। আবার শব্দটার দিকে এগিয়ে খেয়াল করলো শব্দটা ব্যালকনি থেকে আসছে। আভা ব্যালকনিতে গিয়ে দেখতে পেল ব্যালকনিতে কেউ নেই। আভা বিরক্ত হয়ে রুমে ঢুকলো। খেয়াল করলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। আভা বেশ বুঝতে পারলো এটা ওই ছেলেটা যেটা আভাকে ওই দিন সাপ হয়ে কামড় দিয়েছিল।
এর কথা তোকে বলতে কেন যাব? আর অয়নী আজকের পর থেকে তোকে বিশ্বাস করবে না। অয়নীকে আমি যা বলবো তাই করবে, দেখে নিস। এই বলে অনিক চলে গেল। আভা বুঝতে পারলো না কিসের উদ্দেশ্যে হাসিলের জন্য অয়নীকে অনেক ব্যবহার করছে। খুব তাড়াতাড়ি কালকের ভার্সিটিতে গিয়ে অয়নীকে সবটা জানাতে হবে, বোঝাতে হবে অনিক অয়নীকে ভালোবাসে না। অনিক একটা ইচ্ছেধারী নাগ। আভার এসব চিন্তায় সারা রাত আর ঘুম হয় না। পরের দিন সকালে তাড়াহুড়ো করে ভার্সিটিতে গেল আর অয়নীকে বলল, দোস্ত, আমি যা ভেবেছিলাম তাই। অনেক ভাইয়াই মানুষ নয়, অনেক ভাইয়া একজন ইচ্ছাধারী নাগ। সে তোকে ভালোবাসে না, সে উদ্দেশ্যে হাসিলের জন্য তোকে ব্যবহার করছে। কালকেও রাতে অনেক ভাইয়া আমার রুমে এসেছিল, তখন এই কথা বলল। আভার এ কথা শুনে অয়নী আভাকে কষিয়ে একটা থাপ্পড় মারল। আভা বুঝতে পারল না অয়নী আভাকে এভাবে কেন মারল। আভা বুঝে ওঠার আগে অয়নী আভাকে বলল, তুই কি ভেবেছিলি তোর এই নাটক আমি বিশ্বাস করব? আমার অনিককে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস? তুই যে অনিককে চাস সেটা মনে হয় আমি জানি তুই যে অনিককে চাস সেটা মনে হয় আমি জানতে পারবো না, তাই না? আর এখন ধরা পড়ে যাবি বলে এসব নাটক সাজাচ্ছিস, তাই না? আভা বুঝতে পারল না অয়নী এসব কি বলছে। না বুঝেই অয়নীকে জিজ্ঞাসা করলো, তুই এসব কি বলছিস অয়নী? আমি তো কিছুই বুঝতে পারছি না। অনেক ভাই অনেক ভাইয়াকে কেড়ে নিতে চায় মানে? ন্যাকা, মনে হয় কিছুই বুঝিস না। ভাজা মাছটা মনে হচ্ছে উল্টে খেতে পারিস না। অনেক হয়েছে, অনেক হয়েছে এসব নাটক, ছাড়। আভা বেশ অবাক হয়ে জবাব দিল, বলবি তো কি হয়েছে? আমি কিসের নাটক করছি? আবার কথা শুনে অয়নী ব্যাগ থেকে একটা চিঠি বের করে আবার হাতে দিয়ে বলল, তুই অনেককে এই চিঠি লিখিসনি যে তুই অনেককে ভালোবাসিস আর অনেক যেন আমাকে বাদ দিয়ে তোকে চায়? তারপরও বলবি যে তুই এসব করিসনি? আর এখন অনেক তোকে না করে দিল, তখন আমাদের মধ্যে ঝামেলা করার জন্য নাটক সাজাচ্ছিস, তাই না? আভা চিঠিটা পড়ে চমকে গেল, কারণ এমন চিঠি তো সে অনেককে লিখেনি। তাহলে এই চিঠি কে লিখলো? আভা অয়নীকে চমকে গিয়ে বলল, সত্যি দোস্ত, আমি এমন চিঠি লিখিনি। এটা আমি লিখিনি। আমি কেন অনেক ভাইকে এসব লিখতে যাব? অয়নী, আমি যা বলছি সবটা সত্যি, কোনো মিথ্যা বলছি না। আমাকে বিশ্বাস কর। অয়নী তার হাত দিয়ে কথাটা আটকাতে বলল আভাকে, আর জবাব দিল, তোর হাতের লেখা মনে হয় আমি চিনি না। এখন বল, এই হাতের লেখা তোর না? অয়নীর কথা শুনে আভা লেখাটার দিকে তাকিয়ে দেখলো যে সত্যি তো হাতের লেখাটা তো তার, কিন্তু আভা তো এই চিঠি লিখেনি। তাহলে কে লিখলো এই চিঠিটা?
ব্যবহার করছে, কি উদ্দেশ্য তার সেটা আভা একটুও বুঝতে পারছে না। আভার মনটা এসব ভেবেই বেশ অস্থির হতে লাগলো। আভা চুপ করে বসে রইল। হঠাৎই আভা খেয়াল করলো কেউ একজন তার চোখ চেপে ধরেছে। আভা চোখটা থেকে হাতটা সরিয়ে যা দেখলো নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছিল না। কারণ আভা দেখলো তানভীর এসেছে। তানভীর আভা আর অয়নীর ভালো ফ্রেন্ড। ছোটবেলা থেকেই তারা একসাথে পড়ে বড় হয়েছে। অপরদিকে তানভী অয়নীকে বেশ পছন্দ করত। অয়নীকে বলার পর অয়নী তানভীরের এই প্রপোজাল রাজি হয়নি, কারণ অয়নী তানভীকে ফ্রেন্ডের বাইরে কখনো ভাবতেই পারেনি। আর তানভীও অয়নীকে এই বিষয়ে তেমন জোর করেনি। এর কিছুদিন পরেই তানভী বিদেশ চলে যায় পড়াশোনার জন্য। বিদেশ যাওয়ার প্রথম দিকে আভার সাথে যোগাযোগ করলেও পরে আর রাখেনি, কোথাও যেন হারিয়ে গিয়েছিল। আজকে হঠাৎই তানভীরকে এভাবে দেখে আভা খুশিতে যেন লাফাতে ইচ্ছা করছে। আভা ভাবতেও পারেনি এই অসময়ে তানভীরকে পাবে। তানভীরকে দেখে যেন সে আশার আলো খুঁজে পেয়েছে। আভা তানভীরকে আবেগ জড়িত কণ্ঠে বলল, দোস্ত তুই এতদিন কোথায় ছিলি? আজকে হুট করে কোথায় থেকে আসলি? আমার যে কি খুশি লাগছে তোকে বোঝাতে পারবো না। তানভীর একটা হাসি দিয়ে বলল, আরে আস্তে, এতগুলো প্রশ্ন একসাথে করলে কিভাবে উত্তর দিব? এতদিন ইচ্ছে করেই কারোর সাথে যোগাযোগ করিনি, একটু আড়ালে থাকতে চেয়েছিলাম। তানভীর কথা শুনে আভা বলল, যাই হোক, তোকে পেয়েছি, অনেক ভালো লাগছে। কি যে খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। তানভীর একটা হাসি দিয়ে বলল, বুঝতে পেরেছি। তা তুই একা কেন? অয়নী কোথায়? অয়নীকে ছাড়া তো তোকে কখনো দেখিনি। আর এভাবে মন মরা হয়ে বসেছিলি কেন? কি হয়েছে তোর? অয়নীর কথা শোনায় আভা বেশ মন খারাপ করে ফেলল। কি করে তানভীকে সবটা ঘটনা বলবে তা বুঝতে পারছিল না। আভা কোনো উত্তর না দিয়ে চুপ হয়ে বসে রইল। তানভী আভার নীরবতা দেখে প্রশ্ন করল, কি রে আভা, কিছু বলছিস না যে? কি হয়েছে? চুপ করে আছিস কেন? আর অয়নের কথা শুনে এভাবে মুখ গোমড়া করে রাখলি কেন? আভা বেশ মন খারাপ নিয়েই উত্তর দিল, অয়নের সাথে আমার বন্ধুত্বটা আর নেই। অয়নের সাথে আমার সব শেষ হয়ে গেছে। কথাটা শুনেই তানভী বেশ বিস্মিত হলো, কারণ অয়নী আর আভা ছোটবেলা থেকেই বেশ কাছের বন্ধু ছিল। তাদের মধ্যে ঝগড়া হতে পারে তা যেন বিশ্বাসই হচ্ছে না তানভীরের। তানভী কিছুটা অবাক হয়ে আভাকে বলল, কি হয়েছে তোদের? হঠাৎ করে কি নিয়ে এত ফাটল ধরলো তোদের বন্ধুত্বে? কি নিয়ে এত সমস্যা হলো শুনি? দেখি কিছু করা যায় কিনা। আভা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যা বলবো হয়তো তোর কাছেও সেটা রূপকথার গল্প মনে হতে পারে। মনে হতে পারে আমি একটা মন গড়া কাহিনী বলছি। মনে হতে পারে দোষটা আমার। মনে হতে পারে আমি দোষ করেছি। তবে বিশ্বাস কর দোস্ত, আমি সবটা সত্যি বলছি। আমি কোনো মিথ্যা বলছি না। আমার কথায় অয়নীকে করছে না। আমি জানি না। অনেক ভাইয়া ওর সামান্য নাটক এসে আমাকে ভুল বুঝলো। তানভী আভাকে সান্ত্বনা দিয়ে বলল, কি হয়েছে বলবি তো? আর অনেকটা কে রে? আভা বেশ মন খারাপ নিয়েই উত্তর দিল। অয়নীর বিয়ে। উত্তরটা শুনে তানভীরের বুকে যেন একটা হালকা ব্যথা অনুভব হলো, কারণ অয়নীকে তানভী অনেক ভালোবাসে। নিজেকে বেশ সামলে তানভী আভাকে জিজ্ঞাসা করলো। তা অয়নের বিয়ে ফ্রে নিয়ে কি হলো এমন শুনি? আভা কান্না জড়িত কণ্ঠে উত্তর দিল, অয়নী ভাবে আমি তার বিয়েকে তার কাছ থেকে কেড়ে নিতে চাই। আর অয়নীকে এমনটা বুঝিয়েছে তার বিয়ে অনেক। সে অয়নীর ব্রেন ওয়াশ করে দিয়েছে। অয়নী আমাকে একটুকু বিশ্বাস করছে না। আমাকে ভুল বুঝেছে অয়নী। তানভী আভাকে আরেকটু সান্ত্বনা দিয়ে বলল,
রওনা দিল। কিছুক্ষণ এগোতেই তানভি অয়নীকে দেখলো, সাথে একটা ছেলেকেও দেখলো তানভীরের। বুঝতে বাকি রইল না এটাই অনিক। তানভি অয়নীর সামনে গিয়ে জোরে একটা চিৎকার দিয়ে উঠল। অয়নী চিৎকারটা শুনে ভয় পেয়ে পেছনে ফিরে দেখলো তানভি দাঁড়িয়ে আছে। তানভিকে দেখে বুকে থুতু দিয়ে বেশ চমকে গিয়ে বলল, আরে দোস্ত, তুই হঠাৎ করে কোথা থেকে আসলি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এই তো 2 দিন হলো আসছি। কেমন আছিস তুই? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। আন্টি কেমন আছে? বাসায় সবাই ভালো আছে। তোর বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তা উনি কি চিনতে পারলাম না তো। আমার বিএফ অনেক। বেশ লজ্জা মাখা কণ্ঠে উত্তর দিল। কথাটা শুনে অনিকের একটু খারাপ লেগেছিল। যতই হোক তানভি অয়নীরকে পছন্দ করে। তানভি নিজেকে বেশ সামলিয়ে অনিকের দিকে হাত বাড়িয়ে দিল, আর অনিকও হাত বাড়ালো। তানভি যখন অনিকের সাথে হাত মিলালো তখন অনিকের চোখে খেয়াল করলো একটা সাপ ভাসছে। তানভীর ভিতরে ভিতরে বেশ ভয় পেল, কিন্তু প্রকাশ করলো না। অনিককে উদ্দেশ্য করে বলল, আমি তানভীর, অয়নির ফ্রেন্ড। আপনি? অনিক হাসতে হাসতে উত্তর দিল, আমি অনেক কেমন আছেন ভাই? ভালো। আপনি? ভালো। কোথায় থাকেন? এই তো সামনে একটা বাড়িতে, শহর থেকে একটু ভিতরে। আপনি? আমার বাসা কাছেই, তবে আপাতত ঘুরবো ফিরবো, যখন যেখানে মন চাই থাকবো। তা একদিন আপনার বাসায় যাব, কেমন? তানভীর এমন আবদার অনিকের মুখটা যেন ফিকে হয়ে গেল। বোঝাই যাচ্ছিল অনিক তানভীকে তার বাড়িতে নিয়ে যেতে তেমন একটা রাজি না। তবুও বলল, আচ্ছা, সময় হলে বলবেন, নিয়ে যাব। তানভীর এবার একটু আবদার করে বলে বসলো, কালকেই যাব। কালকে রাতের দাওয়াত কি পেতে পারি? আড্ডা দেওয়া হবে, আর একে অপরকে চিনতেও পারবো। অনেক মনে মনে হয়তো চাচ্ছিলই না তানভীর বাড়িতে যাক, কিন্তু সামনে অয়নী বসা, তাই নাও করতে পারল না মুখের ওপর। তাই তানভীকে অনেক বাড়ির ঠিকানাটা দিয়ে একটা রহস্যময় হাসি দিয়ে বলল। আচ্ছা ঠিক আছে, কালকেই আসবেন। এরপর তানভী ঠিকানাটা নিয়ে সেখান থেকে প্রস্থান নিল, আর আভাকে এসে সবটা বলল। আভা সবটা শোনার পরই বলল, আমিও যাব তোর সাথে, কারণ তুই একা গেলে বিপদ হতে পারে। পাগল তুই! তোকে নিয়ে যাব না, কারণ তোকে নিয়ে গেলে আমি সম্পূর্ণ অনেকের সম্পর্কে তেমন কিছু জানতে পারবো না। অনেক সন্দেহ করে বসবে। অনেককে বুঝতে দেওয়া যাবে না আমি সবটা জানি। আমাদের প্ল্যান করে সামনে যেতে হবে, এমনভাবে এগোতে হবে যেন অনেক বুঝতে না পারে। আর আমার কিছু হবে না, তুই এত ভাবিস না। আচ্ছা তুই যা বলে মনে করিস। পরের দিন রাতে তানভীর অনিকের বাড়ির পথে রওনা দিল। খেয়াল করলো বাড়িটা শহর থেকে ভালোই ভেতরে, নিরিবিলি একটা জায়গায় বাড়িটা। বাড়িটার বাইরে কেমন জানি অগোছালো গাছের সারি। এই অল্প রাতেই কেন জানি না বাড়িটাকে বেশ অন্ধকার মনে হচ্ছে। চাঁদের আলো যেন গাছ ভেদ করে বাড়িটাতে পৌঁছতেই পারছে না। তানভীরের গাটা বেশ ছমছম করতে লাগলো। কিছুটা ভয়ে ভয়ে বাড়িটার ভেতরে ঢুকে চমকে গেল, বাড়িটার ভেতরে ঢুকেই চমকে গেল তানভীর, কারণ কোনো মানুষের বাড়ি এমন হতে পারে সেটা তানভীরের জানা ছিল না। বাড়িটার চারপাশে কোনো জানালা নেই। কেমন জানি লাইট জ্বালানোর পরও বাড়িটাতে বেশ বিদঘুটে অন্ধকার। এই বাড়িটাতে আর কেউ থাকে বলে মনে হচ্ছে না। হঠাৎ করেই অনিকের ডাকে তানভীর চমকে গেল। অনিক বলে উঠল, আরে তানভীর ভাইছে, তা কখন আসলেন? দরজাটা খোলাই রেখেছিলাম আপনি আসার জন্য। তানভী কিছুটা হকচকিয়ে গিয়ে উত্তর দিল। এই তো কিছুক্ষণ হলে এসেছি, বাড়িটা দেখছিলাম। অনিক একটা হাসি দিয়ে বলল, তা কেমন দেখলেন বাড়িটা? তানভী বেশ শান্ত মেজাজে জবাব দিল, বাড়িটা বেশ সুন্দর, সাধারণ বাড়িগুলো থেকে আলাদা। তবে খুব জানতে ইচ্ছে করছে বাড়িতে কোনো জানালা নেই কেন? অনিক প্রশ্নটা শুনে একটু ভ্যাবাচাকা খেয়ে উত্তর দিল, এমনিতে আলো তেমন ভালো লাগে না, তাই জানালা দেইনি। কেন কেন এতে কি কোনো সমস্যা ব্রো? না, সমস্যা হবে কেন? একটু ব্যতিক্রম দেখলাম তো, তাই জিজ্ঞাসা করলাম। তা ব্রো, তোমার মা বাবা কোথায়? তাদেরকে তো দেখছি না।
তানভীরের প্রশ্নে অনেকের মুখটা বেশ কালো হয়ে গেল। হয়তো কি জবাব দিবে বুঝতে পারছে না। কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল। বাবা মা বিদেশ থাকে, আমি এখানে থাকি শুধু। অনেকের মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে মিথ্যা বলছে, তাই তানভীর কথা আর না বাড়িয়ে অনেককে বলল। তোমার বাড়িটা ঘুরে দেখার খুব শখ, আমি কি ঘুরে দেখতে পারি? অনেক হয়তো চাচ্ছিল না তানভীর বাড়িটা ঘুরে দেখুক, কিন্তু তবুও অয়নের জন্য হলেও তানভীরকে বাড়িটা ঘুরে দেখাতে হবে। না হয় অয়নি অনিককে সন্দেহ করে বসবে। তাই অনেক হাসতে হাসতে বলল। অবশ্যই দেখাবো, চলেন আমার সাথে। তানভীরও হাসতে হাসতে বলল। তাহলে চলো। এরপর অনেক তানভীরকে বাড়িটা ঘুরে দেখাতে লাগলো। তানভীর যতই বাড়ির ভেতরে ঢুকতে থাকলো ততই যেন অবাক হতে লাগলো। কারণ কারো বাড়িতে এই রকম অন্ধকার সুড়ঙ্গর পথ থাকতে পারে সেটা তার জানা ছিল না। চারপাশটা যেন অন্ধকারে গিজগিজ করছে। এই অবস্থায় যে কেউ একা আসলে হয়তো দম বন্ধ হয়ে মারা যেত। কিছুটা পথ এগিয়েই তানভীর একটা ঘর লক্ষ্য করলো। আর অনেক ঘরটা অতিক্রম করে সামনের দিকে গেল। তানভীর অনেককে কোনো কিছু না বলেই ঘরটাতে ঢুকে গেল। আর অনেক তানভীরকে পেছন দিকে খেয়াল না করে সামনে এগোতে লাগলো। আর তানভীর ঘরটাতে ঢুকেই দেখলো বিশাল এক নাগ পিশাচ মূর্তি দাঁড়িয়ে আছে। তার নিচে কয়েকটা প্রদীপ, কিছু জ্যান্ত জীব বলি দেওয়া। আর সবচেয়ে বেশি অবাক হলো এটা দেখে এখানে একটা নর শিশুর মাথা আলাদা করা। তানভীর এবার বেশ বুঝতে পারল অনেক কোনো সাধারণ মানুষ না। আভা যা বলেছে সবটাই ঠিক। তানভীর হুট করেই একটা আলোর রেখা খেয়াল করলো। আলোর রেখাটা উৎপত্তি কোথায় সেটা দেখার জন্য একটু উপরে তাকালো। হঠাৎই তানভীর খেয়াল করলো একটা চাবি ওখানে। কিছুটা আবেগ আর কৌতূহল নিয়ে সেই চাবিটার দিকে তাকিয়ে ধরতে নিল। চাবিটা ধরার পর খেয়াল করলো বাড়িটা কেমন জানি নড়ছে। তানভীর এবার বেশ ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর খেয়াল করলো মূর্তিটা একটা সাপে পরিণত হলো। তানভীর এবার মনে মনে ভাবতে লাগলো তার জীবন বুঝি এখানেই শেষ। এটা ভাবতে ভাবতেই চোখ বন্ধ করে ফেললো। কিছুক্ষণ পর খেয়াল করলো কেউ একজন তার কাঁধে হাত দিল। তানভীর চোখটা খুলে যখনই তাকালো তখনই খেয়াল করলো অনেক দাঁড়িয়ে আছে। তানভীর সামনের মূর্তিটার দিকে তাকিয়ে কি দেখলো ব্যাপার, এটা স্থির আপনি এখানে হয়েই কি আছে। করছেন? আর আমি তো অনেক না তানভীরকে দেখেই বলে সামনে উঠলো। এগিয়ে পড়েছিলাম। তানভীর কিছুটা ভয়ে ভয়ে উত্তর দিল। ঘরটা খেয়াল করলাম তাই ঢুকে পড়লাম, কিন্তু এ ঘরটা এমন কেন? কেন, কি হয়েছে? তানভীর বলল। এই যে মূর্তি, মানুষ, পশু, এগুলোর মানে কি? অনেক কিছুটা হাসতে হাসতেই জবাব দিল। কোথায় মূর্তি?
বেশ কষ্ট পেতে লাগলো। অয়নি আভাকে বলল, আমিও জানি না কি হয়েছে, তবে মন বলছে তানভীর অনেকের বাড়িতেই আছে। আভা অয়নির কথা শুনে দম নিতে নিতে বলল, তাই যেন হয়। এরপর আভা আর অয়নি অনেকের বাড়ির ঠিকানায় পৌঁছালো। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িটা দেখে দুজনেরই খুব ভয় পেয়ে যায়। এমন বাড়ি তারা এর আগে দেখেনি। এক তো অগোছালো গাছের সারি, তার উপরে বিদঘুটে অন্ধকার। অয়নি আর আভা বেশ ভয়ে ভয়ে বাড়িটার ভেতর ঢুকলো। বাড়িটা এমন অন্ধকার দেখাচ্ছিল, মনে হচ্ছে ঘোর অমাবস্যায় বিরাজ করছে। আভা হঠাৎ করেই বলল, অয়নি দেখ, একটা সুড়ঙ্গ। অয়নি খেয়াল করে দেখলো সত্যি একটা সুড়ঙ্গ। অয়নি বলল, চল যাই, ওই সুড়ঙ্গে ঢুকি। তারপর অয়নি আর আভা সেই সুড়ঙ্গে ঢুকে গেল। দুজনে বেশ ভয় পেতে লাগলো। ভয়ে ভয়ে ভিতরের দিকে ঢুকতে লাগলো। অন্ধকার যেন আরও বাড়তে লাগলো। হঠাৎই আভা বলে উঠল, আমাকে বলেছিল ফোনে, এই সুড়ঙ্গ যাওয়ার পথে একটা ঘর দেখেছিল, সেখানে নাকি অনেক অদ্ভুত কিছু ছিল। আবার কথা শুনে সুড়ঙ্গের পথে এত এগোতে লাগলো আর ঘরটা খুঁজতে থাকলো। হঠাৎ করে অয়নি ঘরটা দেখতে পেল। অয়নি আর আভা ঘরটায় ঢুকে তানভীকে যে অবস্থায় দেখলো তা দেখে অয়নির মাথাটা ঘুরে গেল। কারণ অয়নি খেয়াল করলো তানভীর মাটিতে পড়ে আছে বিস্মৃত অবস্থায়। তানভীরের চোখে মুখে কেমন জানি খোঁচা খোঁচা দাগের ভরে আছে। আভা তানভীর এই হাল দেখে ভয় পেয়ে গেল। তাড়াহুড়ো করে অয়নিকে বলল, অয়নি, তানভীরকে ধরি চল। এই বলে আভা অয়নিকে নিয়ে তানভীরকে ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে অয়নি আভাকে আটকে দিল। আভা কিছুটা আশ্চর্য হয়ে বলল, কি হলো অয়নি, তুই বাধা দিচ্ছিস কেন এভাবে? কোনো সমস্যা? তানভীরকে তো আগে ধরে বাঁচাতে হবে। চল যাই, ওকে ধরি। এবার অয়নি একটা বিদঘুটে হাসি দিয়ে বলল, তোদের মতো বোকারাই নাকি আমার সাথে খেলতে চেয়েছিস? তোর সাথে এতক্ষণ যা হয়েছে সব মায়ার জাল ছিল। তানবীরের সাথে যেমনটা হয়েছে, এবার তোর সাথেও এমনটা হবে। অয়নের মুখে এই রকম কথা শুনে আভা এর মানে বুঝতে পারছিল না। কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এসব কি বলছিস অয়নি? তোর কি মাথা ঠিক আছে? হুট করেই অয়নি অনিকের রূপ ধরে বসলো। অয়নির এই রূপ দেখে আভা ভয় পেয়ে গেল। তাহলে এতক্ষণ যে ছিল সে কে? যদি অনিক অয়নির রূপ ধারণ করে, তাহলে অয়নি কোথায়? এই প্রশ্নটা উত্তর যেন আভা মিলাতেই পারছিল না। কোনটা সত্যি কোনটা মিথ্যা সব কিছুই যেন আভা গুলিয়ে ফেলেছে। সব কিছু যেন আভার চিন্তার বাইরে চলে যাচ্ছে। মাঝে মাঝে আবার মনে হচ্ছে এটা কোনো মতিভ্রম, আবার অন্য কিছুও হতে পারে। অনেকটা
অয়নীকে কিভাবে বাঁচাবো, আর তুই এখানে আসলে কিভাবে? এরপর আভা তানভীকে সবটা ঘটনা খুলে বলল। আমি এটাও এখনো জানি না আনিক অয়নীকে কি কাজের জন্য ব্যবহার করবে। সব রেখে অয়নী বা কেন? পাশে থাকা বোতলটা নিয়ে হালকা পানি খেয়ে জবাব দিল যে কারণ অনেকের অমরত্বের জন্য অয়নীকে 22তম জন্মদিনেই বলে দিতে হবে। বলে দিয়ে বিশ্বাস নাককে খুশি করতে পারলে সে অমরত্ব পেয়ে যাবে। কথাটা শুনে আভা ভয় পেয়ে উত্তর দিল। হ্যাঁ, নাগরানীর বংশধর। অয়নের বংশে মায়া নামে একজন নারী ছিল, যে কিনা নাগরানী ছিল। মায়াকে পাঠিয়েছিল মূলত নাগমণি রক্ষা করার জন্য। পরপর দুবার নাগমণি রক্ষা করে মায়া। মায়ের পরের জন্য আর কোনো নাগরানীর জন্ম না হয় সেজন্য মায়া নাগপিতাকে বলে নাগরানীর আসার পথ বন্ধ করে দিতে। কিন্তু বংশ পরিক্রমায় মায়া আর মায়ার স্বামী অরণ্যের বংশে কোনো ছেলে সন্তান জন্ম নেয়নি। সব ঘরেই একটা করে মেয়ে সন্তান জন্ম নিয়েছিল। এভাবে বংশ বাড়তে বাড়তেই অয়নীর জন্ম হয়। সে সময়টা অনেককাল আগের ছিল, আর এখন এটা বর্তমানকাল। তার উপর অয়নী হচ্ছে রাফানি বংশধর। কারণ অয়নীর বংশধর মায়ের মতো অয়নীর মায়ের ও কালের পরিক্রমায় বিয়ে হয়েছে একজন রাফানি বংশধর ছেলের সাথে। এদিকেই রাফানি বংশধর, অন্যদিকে নাগরানীর বংশধর। তাই অয়নীকে বলে দিলে যে পিশাচনাগ খুশি হবে সেটা অনেক বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিল, আর এর জন্য সেই অয়নীকে ব্যবহার করতেছে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।